নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির একদা আর্যাবর্তে তৃতীয় অধ্যায় ইন্দ্রজিতের আজ চতুর্থ পর্ব। শুরু করি। পাকশালের বাইরে দুটি সারি, একটি যবন সৈনিকদের, দ্বিতীয়টি ভারতীয় সৈনিকদের। রোজই এখানে অপেক্ষমান সৈনিকরা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করে, কিন্তু আজকের দুই শিবিরেরই আলোচ্য বিষয় একটি: সম্রাট অলোকসেন্দ্রর কক্ষে কালনাগের আক্রমণ। হ্যাঁ, প্রচেষ্টার ত্রুটি না রাখা সত্ত্বেও ঘটনাটা জানাজানি হয়ে গিয়েছে। যবনরা এটাকে অশুভ ইঙ্গিত হিসেবে চিহ্নিত করেছে, অপরদিকে ভারতীয়দের কাছে সংবাদটি অন্য অর্থ বহন করে এনেছে। কয়েকজন ভারতীয় সৈনিকের বার্তালাপ অনেকটা এই প্রকার: শুনলাম নাকি সম্রাট সিকান্দার ভয় পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তিনি নাকি চিৎকার করে উঠেছিলেন রাতে সাপ দেখে, প্রহরী শুনেছে। আমি তো এও শুনেছি যে উনি নাকি ভয় পেয়ে এখনো অসুস্থ। এই নাকি যবনরা বলে তাদের রাজা দেবতা, তিনি নাকি আমাদের দেবরাজ ইন্দ্রর মতো দেবতা সম রাজা। এইসব অধর্মের কথা বুঝলে তো? আরে বাবা, মানুষ কি আর দেবতা হয়? আরে ভাই, আমি তো এও শুনেছি যে অলোকসেন্দ্রকে নাকি আসলে ওই সর্প দংশনও করেছে, সেই জন্যে তিনি অসুস্থ, কিন্তু কথাটা কাউকে জানানো হয়নি। সে কি, তবে কি সম্রাট মরে যাবেন নাকি? আরে ধীরে বলো ভাই, ধীরে বলো। ওই দেখো, সামনেই যবনরা দাঁড়িয়ে, তারা আমাদের কথা শুনতে পেলেই আমাদের মুণ্ডচ্ছেদ করবে। এমন সময়ে সারির প্রথম থেকে কোলাহলের শব্দ শোনা গেল। আরে কি হলো ভাই, কিসের ঝামেলা? আরে বলছে আমাদের খাদ্য শেষ। সে কি, এখনো তো 50 সৈনিক বাকি, আমরা যে অভুক্ত। কথাটা সত্যি, পংক্তিতে এখনো 50 জন মতো অপেক্ষায় আছে থালা হাতে, প্রত্যেকেই ক্ষুধার্ত। কোলাহল ক্রমেই বাড়তে লেগেছে। এদিকে ভারতীয় পাচক বাইরে এসে জানালো, তোমরা সবাই অপেক্ষা করো, যবনদের জানানো হয়েছে তারা শীঘ্রই ব্যবস্থা করবে। আসলে আজ সকালে উঠে দেখি আমাদের বরাদ্দ আটার একটি বস্তায় কোনো এক দুষ্ট জল ঢেলে দিয়েছে। এক সৈনিক উত্তেজিত হয়ে বলে উঠল, এ নিশ্চয়ই ওই যবনদের কাজ, ওরা তো আমাদের সহ্যই করতে পারে না। তাই তো, ঠিক বলেছ, ওরা আমাদের জঙ্গলি অসভ্য জাতি মনে করে। পাচক ভয় পাচ্ছে, ব্যাপার ভালো দিকে যাচ্ছে না। পাশের সারিতে দাঁড়ানো যবনরাও বুঝতে পারছে তাদের দিকে ইঙ্গিত করেই কোলাহল করছে ভারতীয়গুলো। এরই মধ্যে একজন মুখ ফুটে সেই কথাটা বলেই দিল যেটা সবারই মনে চলছিল। ওদের খাদ্য তো আছে দেখছি, আমাদের তবে ওদের অংশ থেকে কেন ভাগ দেওয়া হচ্ছে না? ব্যাস, সঙ্গে সঙ্গেই প্রবল সমর্থন এলো এই প্রস্তাবে ভারতীয় সেনাদের তরফ থেকে। যারা ইতিমধ্যে খাদ্য পেয়ে গিয়েছে তারাও ফিরে এসেছে কোলাহল শুনে, তারাও এই প্রস্তাবে সমর্থন জানালো। 2 জন সৈনিক এগিয়ে গেল যবনদের পাকশালের দিকে। ভারতীয়রা কথা বলতে চাইছে বুঝতে পেরে একজন যবন দোভাষী এগিয়ে এলো। পরবর্তী কথোপকথন অনেকটা এই প্রকার হলো: আমাদের খাদ্য শেষ হয়ে গিয়েছে, তো নতুন করে খাদ্য বানাতে সময় লাগবে, তাতে আমরা কি করব? তোমাদের কাছে তো অনেক খাদ্য আছে, তার অংশ আমাদের দাও। কি বললে? আরো একবার বলো। ঠিকই বলছি, আমরা তোমাদের ভাগের খাদ্য আমাদের সঙ্গে ভাগ করো। ওরে জঙ্গলি, তোদের এত সাহস, তোরা আমাদের খাদ্যের ভাগ চাস? কেন নয়, তোমরাও সম্রাট সিকান্দারের সৈনিক, আমরাও তাই, তবে কেন এই উঁচু নিচু ভেদভাব? চুপ কর নীচ, আমরা যবন। দেখ আমাদের শরীর আর তোদের শরীর, আমাদের শরীরে পবিত্র রক্ত, আমরা শ্রেষ্ঠ জাতি, তোরা আর আমরা সমকক্ষ,
এত সাহস! এ অন্যায়। আমরাও যুদ্ধে রক্ত ঝরিয়েছি সম্রাটের জন্যে, আমাদেরও অধিকার আছে। ইতিমধ্যে জবনরাও ভিড় করতে শুরু করেছে। দুই দলে ঝামেলা শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে একজন জবন সেনানায়ক একটা ধাক্কা দিল এক ভারতীয় সৈনিককে। সৈনিকটি মাটিতে পড়ে গেল। জবনটি মুষ্টি তুলে আঘাত করতে গেল, কিন্তু অন্য এক বজ্র কঠিন হাত তার উদ্যত বাহু মাঝপথেই আটকে দিল। এক তরুণ ভারতীয় সৈনিক তাকে আটকেছে। এই তরুণটিকে ইতিমধ্যেই অনেকে চিনেছে সেনা শিবিরে, কারণ আগের হাইডাসপেসের যুদ্ধে এই তরুণ সৈনিকটি বহুবার নিজের বীরত্বের প্রমাণ দিয়েছে। বেশ কয়েকজন আহত ভারতীয় সৈনিককে সে নিজে ফিরিয়ে এনেছিল শিবিরে। শশী বর্মা! গুঞ্জরিত হলো তার নামটা ভারতীয়দের মধ্যে। জবন সৈনিকটি তার হাত ছাড়িয়ে নিতে টান দিল, কিন্তু শশী বর্মার বলশালী হাতের থেকে এক চুল নাড়াতে পারল না। নিজে থেকেই হাত ছেড়ে দিয়ে দোভাষীকে লক্ষ্য করে শশী বর্মা বলল, ওদের বলো যে শুধু মুখে নিজেদের সেরা বললেই সেরা হওয়া যায় না। জবনরা যা যা করতে পারে তা একজন ভারতীয়ও করতে পারে। এদেশের মাটিও বীরদের জন্ম দিয়ে এসেছে যুগ যুগ ধরে। প্রবল সমর্থনের আওয়াজ ভেসে এলো শশী বর্মার পেছনে দাঁড়ানো ভারতীয় সৈনিকদের দিক থেকে। ঘুরে দাঁড়িয়ে শশী বর্মা হাসি মুখে হাত বাড়িয়ে দিল পড়ে যাওয়া সৈনিকটির দিকে। তার হাত ধরে উঠে দাঁড়ালো সৈনিকটি। জবনরাও এত সহজে অপমান হজম করার পাত্র নয়। একজন এগিয়ে এসে বলল, এই মুহূর্তে তোমায় গ্রেপ্তার করতে পারি আমরা। শশী বর্মা মৃদু হেসে বলল, তা পারো, কিন্তু তাতে কি জবনদের বীরত্ব প্রকাশ পাবে? আরও একবার সমর্থনের ধ্বনি উঠল দেশি সৈনিকদের থেকে। এক একজন জবন তোমাদের 5 জন ভারতীয় সৈনিকদের সমতুল্য, এটা জেনে রাখো। তাই নাকি? তবে এও জেনে রাখো যে আমি একা তোমাদের মতো 5 জন জবনের মহড়া নিতে পারি। এইবার কিন্তু সমর্থনের শব্দ শোনা গেল না, বরং কিছুটা আশঙ্কিত ভাব প্রকাশ পেল দেশি সৈনিকদের মধ্যে। এতটা বোধহয় বলা উচিত হয়নি শশী বর্মার। দোভাষী শশী বর্মার কথা তাদের বুঝিয়ে দিতেই রাগে জ্বলে উঠল জবন দলপতিটি। দাঁতে দাঁত চেপে বলল, তাই নাকি? বেশ, তবে নিজের কথার প্রমাণ দাও। অসি যুদ্ধে পরাস্ত করে দেখাও আমায়। না! শশী বর্মার কথায় তাচ্ছিল্যের হাসি ফুটল জবনদের মুখে। দলপতি বলল, সে কি সাহস শেষ? সব বীরত্ব পলকে বিদায় নিল আমার সঙ্গে যুদ্ধের কথা শুনে? শশী বর্মা কোমর থেকে তরবারি বের করে সেটা দুপাক এক হাতে ঘুরিয়ে তাক করল জবনদের দিকে। দৃঢ় কণ্ঠে বলল, তোমার একার সঙ্গে আমি যুদ্ধ করব না, তোমাদের 5 জন জবনের সঙ্গে আমি একই সঙ্গে যুদ্ধ করব। বলো, রাজি? আবার গুঞ্জন উঠল সৈনিকদের মধ্যে। আশ্চর্যভাবে শশী বর্মার শান্ত অথচ দৃঢ় কণ্ঠ শুনে কেউই তার কথা প্রলাপ বলে উড়িয়ে দিতে পারছে না। অপমানে মুখ লাল হয়ে গিয়েছে দলপতির। সে দ্রুত 4 জন নির্দিষ্ট জবনকে দল থেকে এগিয়ে আসতে বলল। এগিয়ে এলো তারা। দলপতি বলল, তোর দম্ভ আমি আজ দূর করব মূর্খ বালক। শুনে রাখ, আজ যদি তুই হেরে যাস তবে তোর প্রাণ নেব আমি। বেশ, কিন্তু যদি আমি জিতে যাই তবে আমার সঙ্গী সৈনিকদের ভরপেট আহার দিতে হবে। বেশ, তবে তৈরি হ। 5 জন সৈনিক নিজের কোমর থেকে তরবারি বের করে ফেলল। 5 জন জবন সৈনিকদের মুখোমুখি দাঁড়ালো শশী বর্মা। বাকিরা তার জেতার কোনো আশা না দেখলেও শশী বর্মা মূর্খ নয়। সে গত কয়েক মাসে পুঙ্খানুপুঙ্খভাবে জবনদের যুদ্ধ কৌশল প্রত্যক্ষ করেছে। শশী বর্মাকে তার গুরু বাল্যকাল থেকেই সমস্ত ধরনের যুদ্ধকলায় প্রশিক্ষিত করেছেন। তীরন্দাজি, মল্লযুদ্ধ থেকে শুরু করে অসি চালনা সবেতেই সে নিপুণ। আর তার পক্ষে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে
সে তার প্রতিপক্ষ জবনদের যুদ্ধ কৌশলের সম্বন্ধে ওয়াকিবহাল। শশী বর্মা লক্ষ্য করেছে যে জবনরা নির্দেশ মেনে বড় দলে যুদ্ধ করতে যতটা অভ্যস্ত, দ্বন্দ্বযুদ্ধে মোটেই ততটা নয়। তাছাড়া শশী বর্মার ভারতীয় যুদ্ধকলার সম্বন্ধে তারা কিছুই জানে না, সেটাকেই কাজে লাগাতে হবে। প্রতিপক্ষের চোখে চোখ রেখে অতি দ্রুত ভাবছে শশী বর্মা। গুরুর শেখানো কথাগুলো মনে পড়ছে। একাধিক শত্রুকে পরাস্ত করার উপায় হলো একে একে তাদের পরাস্ত করা। প্রথম আঘাতেই তাকে একজনকে হারাতে হবে। আচমকা শত্রুর দিকে ছুট লাগালো শশী বর্মা। কেউই আশা করেনি যে সে আচমকা এভাবে ধেয়ে যাবে শত্রুর দিকে, তাই তৎক্ষণাৎ 4 জন জবন কিছু করতে পারল না। কিন্তু একজন জবন সহজাত প্রতিক্রিয়ায় এগিয়ে এসে আঘাত করতে গেল শশী বর্মাকে, আর সেখানেই ভুল করে বসল। বাকি 4 জনকে ছেড়ে এগিয়ে আসতেই শশী বর্মা তাকে একা পেয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে ঝুঁকে পড়ে তার পেটে আঘাত করল নিজের তরবারি দিয়ে। জবনটি হাতের তরবারি ফেলে পেট ধরে বসে পড়ল। আঘাত গভীর না হলেও আর যুদ্ধ করা তার পক্ষে সম্ভব না। আঘাতটা ইচ্ছা করেই গভীর করেনি শশী বর্মা, আঘাত করেই দ্রুত পিছিয়ে এলো সে। একজন ধরাশায়ী, বাকি রইল 4। 5 সেলুকাস চিন্তিত ভঙ্গিতে অলোক অসেন্দ্রর কক্ষ থেকে শিবিরের দিকে ফিরছিলেন। সম্রাটের কক্ষে সাপের ঘটনাটা কিভাবে যেন জেনে গিয়েছে সবাই। মোটেই ভালো হয়নি এটা। আজকে সেলুকাসের মন ভালো নেই। তার মনে পড়ছে নিজের দেশের কথা, তার পরিবারের কথা। কেমন আছেন তারা? আরও একজনের কথা মনে পড়ছে সেলুকাসের, পারস্যের সেরা সুন্দরী আপা মা, যাকে বিবাহ করেছেন সেলুকাস। সম্রাট পারস্য জয় অভিযানের সময়েই তিনি প্রেমে পড়েন আপা মার, বিবাহ করেন পারস্য জয়ের পরেই। তাকে সেখানেই রেখে আবারও সম্রাটের সঙ্গে অভিযানে চলতে শুরু করেন সেলুকাস। কিন্তু ওই সীমিত সময়েই তাদের প্রেম গভীর হয়েছে। তার কথা বড় মনে পড়ে সেলুকাসের। একবার তিনি আপামাকে বলেছিলেন, তুমি জানো, প্রাচীন গ্রীসেও তোমার মতোই এক সুন্দরী ছিল, তার নাম ছিল হেলেন। তুমি গ্রিক ঘরের কন্যা হলে তোমার রূপ দেখে আমি নিশ্চিত যে তোমার পিতাও তোমার নামকরণ করতেন হেলেন। আপামা লাজুক হেসে বলেছিল, বেশ তো, যদি কোনোদিন আমাদের সুন্দরী কন্যা সন্তান হয় তবে আমরা তার নাম রাখব হেলেনা। আহা, সেই দিনগুলো যেন এক সুন্দর স্বপ্ন ছিল। সেলুকাসের মন টানছে বড়। কত দিন দেখেননি তিনি আপামাকে। সত্যি কি তাদের স্বপ্ন সত্যি হবে কোনোদিন? এক ফুটফুটে কন্যা হেলেনার পিতা হবেন সেলুকাস? ঈশ্বর, আশীর্বাদ করো। ভাবনায় ডুবে এগোচ্ছিলেন তিনি। হঠাৎ চোখ আটকে গেল কিছুটা দূরে ভিড়ের দিকে। জবন ও ভারতীয় সৈনিকরা দুই আছে ভিড়ে। সেদিকে এগিয়ে গেলেন সেলুকাস। তাকে কেউ খেয়াল করেনি। সবার দৃষ্টি মাঝখানের ফাঁকা জায়গায় নিবদ্ধ। সেলুকাসের চোখে পড়ল 5 জন জবন আর একজন ভারতীয় সৈনিক তরবারি হাতে মুখোমুখি দাঁড়িয়ে। বিরক্ত হলেন সেলুকাস। 5 জন জবন মিলে একজন ভারতীয়র সঙ্গে লড়াই করছে। ছি, এ তো জবন রক্তের অপমান। এখনই বাধা দিতে হবে। আর এর সঙ্গেই এই ভারতীয় ও জবনদের সাজাও দেবেন তিনি। বাধা দেওয়ার উদ্দেশ্যে এগোতে যাবেন সবে, ঠিক সেই মুহূর্তে ভারতীয় সৈনিকটি হামলা করল এবং মুহূর্তে সেলুকাস দেখলেন তার একজন জবন ধরাশায়ী হয়েছে। চমকে গেছেন সেলুকাস। তিনি এ ধরনের দৃশ্য আশা করেননি। তিনি যোদ্ধা চেনেন। এই যুবক একজন দক্ষ যোদ্ধা। দাঁড়িয়ে গেলেন তিনি। তিনি দেখতে উৎসুক যে এইবার কি হতে চলেছে। 4 জন জবন বেশ হতভম্ব হয়েছে। ভারতীয় তরুণটি পরাজিত জবনটির তরবারিটি তুলে নিয়েছে। 2 হাতে 2টি তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে।
সৈনিকরা কাউকে আজ অবধি দু হাতে তরবারি চালাতে দেখেনি। আদেশের আশায় দলপতির দিকে তাকাচ্ছে 3 জন জবন। দলপতি নিজেকে সামলে নিয়ে বললেন, ঘিরে ফেলো ওকে। 3 জন এগিয়ে গেল তরুণের দিকে। তারা আশা করছিল যুবক তাদের সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হবে, কিন্তু সে তা করল না, বরং নিজের দুদিকে তরবারি চক্রাকারে ঘোরাতে ঘোরাতে তাদের মধ্যে দিয়ে জায়গা করে নিল এবং 3 সৈনিককে সম্পূর্ণ উপেক্ষা করে কিছুটা পেছনে দাঁড়িয়ে থাকা দলপতিকে আক্রমণ করল। সেলুকাস হেসে উঠলেন। সঠিক রণনীতি। তরুণ বুঝতে পেরেছে যে দলপতির নির্দেশ ছাড়া সৈনিকরা আক্রমণ করতে পারবে না সহজে, তাই সবার আগে দলপতিকে হারাতে হবে। কিন্তু দলপতির শরীর আকারে প্রায় তার দ্বিগুণ, গায়ের জোরও দ্বিগুণ হবে। দেখা যাক কিভাবে তার সঙ্গে যুদ্ধ করে তরুণ। দলপতি 2 হাতে তরবারি উঠিয়ে প্রস্তুত হলো আক্রমণের জন্য, কিন্তু সেই মুহূর্তে ভারতীয়টি একটি অদ্ভুত কাজ করল। 2 হাত থেকে তরবারি দুটি ফেলে দিল ভূমিতে। আরও একবার হতভম্ব হয়ে পড়ল দলপতি। বুঝে উঠতে পারল না কি করছে তার প্রতিপক্ষ, আর সেই সুযোগই নিল সেই তরুণ। দলপতির তরবারির পাশ কাটিয়ে এক লাফে তার পিঠে চেপে বসল। এরপর মল্লযুদ্ধের অদ্ভুত প্যাঁচে বিশাল আকায় জবনটিকে স্থানচ্যুত করল। 2 আঙুল চোখে ঢুকিয়ে মুহূর্তের জন্যে অন্ধ করে দিল তাকে। তাল সামলাতে পারল না ভারী দেহের জবনটি এবং মল্লযুদ্ধের আরও একটি প্যাচে তাকে ধরাশায়ী করল ভারতীয় যুবক। প্রশংসাসূচক একটা শব্দ বেরিয়ে এলো সেলুকাসের মুখ থেকে। দুর্দান্ত! প্রতিপক্ষর শারীরিক শক্তিকে তারই বিরুদ্ধে ব্যবহার করেছে এই যুবক। কে এই যুবক? আশেপাশের ভারতীয় সৈনিকরা চিৎকার করে উঠেছে। তারা একটি নাম বারবার বলা শুরু করেছে, শশী বর্মা, শশী বর্মা, শশী বর্মা। দলপতিকে পরাজিত হতে দেখে 3 জবন সৈনিক বজ্রাহতর মতো কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকল। সেই সুযোগে ফেলে দেওয়া তরবারি দুটি আবার তুলে নিয়েছে তরুণ সৈনিক। এরপর যা হওয়ার তাই হলো। সেলুকাসের আর বিশেষ কিছু দেখার ছিল না। তিনি সহজেই বুঝতে পারছিলেন এই যুদ্ধের পরিণতি কি হবে। 3 জন জবন সৈনিক অন্ধের মতো আক্রমণ করল তরুণটিকে এবং একজন স্থির মস্তিষ্ক অসম্ভব দক্ষ যোদ্ধার পক্ষে 3 দিগ্ভ্রান্ত অশীধারীকে পরাজিত করা নেহাতি সহজ কাজ। অতি দ্রুত ধরাশায়ী হল শেষ 3 জন। আহত 5 জনের দিকে একবার চোখ বুলিয়ে মাথার ওপর তরবারি ধরা ডান হাত তুলে বিজয় দর্পে যুবকটি হুঙ্কার দিয়ে উঠল, জয় হো! পর মুহূর্তে প্রবল বিজয়োল্লাস ও জয়ধ্বনিতে ফেটে পড়ল ভারতীয় সেনা শিবির। শশী বর্মার নামে জয় জয়কার করছে তারা। একদল এসে তাকে কাঁধে তুলে নিল। সেলুকাস এইবার এগিয়ে এলেন। এতক্ষণে তাকে খেয়াল করেছে সৈনিকেরা। কোলাহল থামিয়ে দিয়েছে সবাই, কিন্তু এখনো শশী বর্মাকে কাঁধ থেকে নামায়নি তারা। সেলুকাস তাদের কাছে যেতেই শশী বর্মা নিজেই নেমে এসে বুকের কাছে বাম মুষ্টি রেখে সামরিক ভঙ্গিতে অভিবাদন জানালো। সেলুকাস প্রশ্ন করলেন, তোমার নাম কি যুবক? তোমার কুল কি? শশী বর্মা। আমি কুলহীন। কুলহীন? তবে তুমি এই যুদ্ধকলা কোথা থেকে শিখেছ? আমি তক্ষশিলার ছাত্র ছিলাম শতরূপ। সেখানেই আমার প্রাথমিক অস্ত্র ও যুদ্ধ শিক্ষা। তরুণের কাঁধে হাত রাখলেন সেলুকাস। বললেন, অসাধারণ দক্ষতা তোমার। হাইডাসপেসের যুদ্ধে ভারতীয় সৈনিকদের বীরত্বের কথা আমি শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। জবন সৈনিকদের দিকে ফিরে সেলুকাস প্রশ্ন করলেন, কি নিয়ে বিবাদ? দোভাষীটি এগিয়ে এসে সম্পূর্ণ ঘটনার বিবরণ দিল। শুনে সেলুকাস বললেন, সেনাবাহিনীতে সমস্ত সৈনিকের একটাই পরিচয়, তারা দেবপুত্র সম্রাট অলোকসেন্দ্র মহানের সৈনিক। তারা প্রত্যেকে দেবতার পক্ষে যুদ্ধ করছে।
তাদের মধ্যে কোনো উঁচু নিচু বিভেদ নেই। পাকশালের কর্তাদের নির্দেশ দিলেন অবিলম্বে নতুন খাদ্য বানানো শুরু হোক, আর ততক্ষণে যবন শিবিরের খাদ্য ভাগ করে নেওয়া হোক ভারতীয় সৈনিকদের সঙ্গে। আরও একবার জয় জয়কার উঠল ভারতীয়দের মধ্যে। সেলুকাস শশী বর্মাকে বললেন, তোমার সঙ্গে ফের দেখা হবে যোদ্ধা, আমার প্রয়োজনে তোমায় ডাকব। আরও একবার অভিবাদন জানালো শশী বর্মা সেলুকাসকে। সেলুকাস বিদায় নিলেন। 6. সম্রাট অলোকসেন্দ্র নিজস্ব ছাউনিতে বসে আছেন। তার সম্মুখে অনেকগুলো ভূর্জপত্র জোড়া লাগিয়ে বানানো ভারতের একটি মানচিত্র। অতি দক্ষিণ স্বদেশ অজানা, কিন্তু এই মানচিত্রে পশ্চিমে গান্ধার থেকে পূর্বে অঙ্গ, উত্তরে পৌরব থেকে অবন্তী রাজ্যের সীমানা অবধি চিহ্নিত। অলোকসেন্দ্রর আসনের পেছনেই দেওয়ালে তার নিজের বিজিত সাম্রাজ্যের মানচিত্র দেখা যাচ্ছে। সুদূর ম্যাসিডন থেকে গ্রিস হয়ে মিশর, সেখান থেকে আকাইমেনিদ ও আনাতোলিয়া হয়ে ভারতবর্ষ। এই বিশাল সাম্রাজ্যের তুলনায় তার সম্মুখে রাখা ভারতের আয়তন নেহাতি ক্ষুদ্র, অথচ এই দেশ জয় নিয়েই চিন্তিত অর্ধবিশ্বের সম্রাট অলোকসেন্দ্র মহান। তার মন নাড়া দিয়েছে সে রাত্রের ঘটনা। ছোটবেলায় তিনি শুনেছেন তারই মতো আরও এক গ্রিক দেবপুত্র বাহুবলী নায়ক হেরাক্লিসের কাহিনী। তাকেও সর্প দ্বারা হত্যার চেষ্টা করা হয়েছিল তার বাল্যকালে। তার ওপর আবার ভবিষ্যৎ বক্তাদের অশুভ ভবিষ্যৎবাণী। মন বড় অশান্ত আজ অলোকসেন্দ্রর। তার নিজের দেশের কথা মনে পড়ছে আজ। বহু দিন বাদে তার আজ দেশের মাটিতে ফিরে যেতে ইচ্ছে করছে। তার দেশ ছোট্ট ম্যাসিডোনিয়া। গ্রিকরা তো এই ক্ষুদ্র দেশটিকে তাদের অংশ বলে গ্রাহ্যই করত না কোনোদিন। এথেন্স বা স্পার্টার শৌর্যবীর্যর তুলনায় ম্যাসিডনকে কেই বা চিনবে? কিন্তু এই ছোট্ট দেশেরই এক বালক স্বপ্ন দেখার দুঃসাহস দেখিয়েছিল, আর তাই তো সেদিনের তরুণ অলোকসেন্দ্র আজকে দেবপুত্র অলোকসেন্দ্র মহান হয়েছে। সম্রাটের মনে পড়ে তার মায়ের মুখে বহুবার শোনা সেই কাহিনী। অলোকসেন্দ্র জন্মের পূর্বে তার মা অলিম্পিয়া স্বপ্নে দেখেছিলেন যে আকাশ থেকে নেমে এসে এক ভীষণ বজ্র তার গর্ভে প্রবেশ করছে। ঠিক তার কয়েকদিন পরেই তিনি বুঝতে পারেন যে তার পেটে সন্তান এসেছে। তাই অনেকেরই বিশ্বাস, এমনকি তার মা নিজেও বিশ্বাস করতেন যে আসলে তার গর্ভ সঞ্চার করেছিলেন স্বয়ং বজ্রের দেবতা দেবরাজ জিউস। না হলে ফিলিপের মতো এক ছোট্ট প্রদেশের রাজার পুত্র এরকম প্রবল পরাক্রমী বিশ্ব সম্রাট হয় কিভাবে? সেরকমই ছোটবেলা থেকে অলোকসেন্দ্রকে বলে এসেছেন তার মা। অলোকসেন্দ্র ক্রমে সেই কথা বিশ্বাস করতে শুরু করেছিলেন, আর তার এই ধারণার যথেষ্ট কারণও ছিল। বরাবরই তিনি সব কিছুতে সেরা। অধ্যয়ন থেকে অস্ত্রবিদ্যা সবেতেই তিনি অপরাজেয়। বাল্যকাল থেকেই অলোকসেন্দ্রর মধ্যে প্রতিভা দেখেছিলেন তার আচার্য মহাপণ্ডিত অ্যারিস্টটল। কিন্তু তার পিতা দ্বিতীয় ফিলিপের উচ্চাভিলাষ ছিল না মোটেই। পুত্র অলোকসেন্দ্রর মধ্যে উচ্চাকাঙ্ক্ষা দেখে তিনি একবার বলেছিলেন, এই ম্যাসিডন তোমার পক্ষে বড্ড ছোট আলেকজান্ডার, আমার মনে হয় না তুমি এই দেশে আবদ্ধ থাকতে পারবে। পিতার কথা যে কতটা সত্য ছিল তা আজকে প্রমাণিত। মাত্র 20 বছর বয়সে ম্যাসিডনের সিংহাসন গ্রহণ করেন অলোকসেন্দ্র। তারপর আর ফিরে তাকাননি। একে একে তিনি জয় করেছেন গ্রিস, মিশর ও পারস্য। অলোকসেন্দ্রর কাছে হার স্বীকার করেছে প্রত্যেকে। যে গ্রিকরা ম্যাসিডনকে অসভ্যের দেশ বলতো, আজ তারাই ম্যাসিডোনিয়ান সম্রাট অলোকসেন্দ্রকে দেবতা বলে। কোন রাজ্য জয় করা সবচেয়ে কঠিন ছিল? নিঃসন্দেহে পারস্য। তৃতীয় ডারিউসের বিশাল সেনাকে পরাজিত করতে শুধুই পরাক্রম নয়, বুদ্ধিরও প্রয়োজন পড়েছিল। এত কিছুর পরেও শান্তি পাননি অলোকসেন্দ্র, কারণ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর নেশা তাকে ততদিনে গ্রাস করেছে। ক্ষমতার নেশা, বিশ্ব জয়ের নেশা, নতুন দেশ দেখার নেশা। সেই বাল্যকালের মতোই তার চোখে এখনো স্বপ্ন খেলা করে।
কিন্তু আজ সম্রাটের বড় ক্লান্ত লাগছে। বয়স বেড়েছে অনেকটা। আজ প্রথমবার অলোকসেন্দ্রর হৃদয়ে দুঃখ জমাট বাঁধছে। তিনি বড্ড দূরে চলে এসেছেন তার দেশ থেকে, তার গৃহ থেকে। সারা বিশ্ব তার হয়েছে, আর তিনি নিজে হয়েছেন গৃহহারা। ফিরে যেতে ইচ্ছে করছে তার সেই ছোট্ট ম্যাসিডনে, অথচ তার মনে বারবার কেউ বলে যাচ্ছে যে তিনি আর কোনো দিন তার দেশকে দেখতে পাবেন না, ফিরে যেতে পারবেন না আর কোনো দিন নিজের মাটিতে। না না, এইসব কি ভাবছেন তিনি? তিনি কি তবে দুর্বল হয়ে পড়ছেন? দুর্বলতাকে প্রশ্রয় দেবেন না অলোকসেন্দ্র। মাথা থেকে চিন্তা সরিয়ে সম্মুখে মেলে রাখা মানচিত্রে মন দিলেন তিনি। হঠাৎই বাইরে কোলাহল শুনতে পেলেন। এতক্ষণ তারই পাশে দাঁড়িয়েছিল তার বিশ্বস্ত সেনাপতি সেলুকাস। তাকে বললেন, কিসের কোলাহল হচ্ছে দেখো তো। বাইরে উঁকি দিয়ে ফিরে এসে সেলুকাস বললেন, কয়েকটি ভারতীয় সাধু ঢুকে পড়েছে শিবিরে। বিরক্ত হয়ে অলোকসেন্দ্র প্রশ্ন করলেন, প্রহরা ভেদ করে কিভাবে ঢুকল? এতক্ষণ কক্ষের ভেতর চুপচাপ বসে লেখালেখি করছিলেন ওনসিসিট্রাস। ওনসিসিট্রাস তার মিত্র দার্শনিক এবং তার অক্ষরজীবী লিপিকারও বটে। সম্রাটের সঙ্গেই তিনিও বিশ্বযাত্রার সঙ্গী হয়েছেন। তিনি লেখা থামিয়ে বললেন, ভারতীয় সৈনিকরা এই ব্রাহ্মণ আর সাধু সন্ন্যাসীদের ঢুকতে দিয়েছে নিশ্চয়ই। তারা এদের সম্মান করে, আবার ভয়ও পায়, তাই তারা বাধা দেবে না এদের। কৌতূহলী হলেন অলোকসেন্দ্র। উঠে দাঁড়িয়ে বললেন, চলো তো একবার দেখি। 7 ভারতীয় সেনা শিবির। প্রায় সমস্ত সৈনিক উপস্থিত হয়েছে। তার ফলে খুবই ভিড় জমেছে। তাদের ঠিক মাঝখানে খানিকটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একজন ভারতীয় তরুণ সৈনিক। আজকাল মাঝে মাঝেই ভারতীয় সৈনিকরা এভাবে ভিড় জমায় শশী বর্মার কথা শুনতে। প্রত্যেকেই এই কয়েক মাসে উপলব্ধি করেছে যে এই তরুণ সাধারণ নয়, উচ্চশিক্ষিত, পরিমার্জিত এবং যুদ্ধকলায় অসম্ভব পারদর্শী। তার কথা, তার ভাষা হৃদয় ছুঁয়ে যায় ভারতীয়দের। যবন সেনায় ঢোকা অবধি ভারতীয়দের হেয়জ্ঞান করে এসেছে যবনরা, তাই দেশীয় সৈনিকরা কোথাও যেন হীনমন্যতায় ভুগছিল। কিন্তু এই তরুণ তাদের বারে বারে মনে করিয়ে দিয়েছে যে তারাও গর্বিত বীর। শিবিরের অর্ধেক সৈনিক পৌরবের যুদ্ধ থেকেই এই তরুণের ভক্ত ছিল। তার বীরত্বে মুগ্ধ হয়েছে তারা। বহু ভারতীয় আহত সৈনিকের প্রাণ রক্ষা করেছে সে। কয়েক দিবস পূর্বের ঘটনার পর বাকি শিবিরও তার একান্ত অনুগত হয়েছে। 5 জন যবনকে শশী বর্মা একা দ্বন্দ্বযুদ্ধে হারিয়েছে। ভারতীয়দের গৌরব ফিরিয়ে দিয়েছে সে। স্বয়ং শতরূপ সেলুকাস তার প্রশংসা করেছেন। এখন যবনরাও সমীহ করে চলে ভারতীয় সৈনিকদের। শশী বর্মা বলছে, প্রকৃত রাজা কে? সে কি দেবতা? না, কখনোই নয়। আমার গুরু বলেন, প্রকৃত রাজা আসলে জনসেবক, সাধারণ মানুষের প্রতিনিধি। সে মানুষই তার আসল শক্তি। জনতার সমর্থন ছাড়া কোনো সাম্রাজ্যই স্থায়ী হতে পারে না। একজন বলল, হ্যাঁ, যবনরা আমাদের শাসক নয়, আমরা ভারতীয়। যবনের দেবতা আমাদের দেবতা নয়। আরও এক সৈনিক প্রশ্ন করল, এই যবনরা আমাদের রাজা নয়, কিন্তু মগধের নন্দরা, সে কি আমাদের রাজা? সেও তো অত্যাচারী। শশী বর্মা উত্তর দিল, না, এরা কেউই আমাদের যোগ্য শাসক নয়। নিজের হৃদয় থেকে যাকে আপনি সমর্থন করতে চাইবেন, যার জন্যে আপনি মরতে ও মারতে প্রস্তুত থাকবেন, সেই আপনার রাজা, সেই আপনার অধিনায়ক। পেছনের সারির এক সৈনিক প্রশ্ন করল, কিন্তু এরকম রাজা কি আমরা কোনো দিন পাব? এই যবন, এই নন্দ, এদের হাত থেকে কি আমাদের মুক্তি ঘটবে? বুকের ওপর ডান হাত রেখে শশী বর্মা বলল, ঘটবে, অবশ্যই তা সম্ভব। কিন্তু স্বাধীনতার মূল্য রক্ত। স্বাধীনতার জন্যে সংগ্রাম করতে হয় বন্ধুগণ। আপনারা পূর্বে স্বৈরাচারী রাজাদের জন্যে অস্ত্র তুলে নিয়েছেন।
জবনদের জন্যে রক্ত ঝরিয়েছেন, আর নিজের জন্যে, নিজের সন্তানের ভবিষ্যতের জন্যে কি লড়াই করতে পারবেন না? বলুন ভারতীয় বীর যোদ্ধারা, পারবেন না? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, সমস্বরে রব তুলল ভারতীয় সৈনিকরা। হঠাৎ একজন বয়স্ক সৈনিক উঠে দাঁড়ালো। তাকে দাঁড়াতে দেখে সকলে চুপ করে গেল। এই সৈনিকটি যুদ্ধে আহত হয়েছিল পূর্বে। শশী বর্মা নিজের কাঁধে করে তাকে শিবিরে ফিরিয়ে এনেছিল। সৈনিকটি ভিড়ের মধ্যে জায়গা করে নিয়ে এগিয়ে এলো শশী বর্মার দিকে। শশী বর্মার সামনে এসে নিজের কোমর থেকে তরবারি বের করে আনলো, কিন্তু তা আক্রমণ ভঙ্গিতে না ধরে সেটা দু হাতে নিয়ে শুইয়ে মেলে ধরল শশী বর্মার দিকে। হাঁটু ভেঙে বসে পড়ল তার সামনে। নিজের অস্ত্র ও শিরস্ত্রাণ সমর্পণের ভঙ্গিতে নামিয়ে রাখল শশী বর্মার পায়ের কাছে। বলল, হে বীর, আজ থেকে আমার তরবারি আপনার নামে সমর্পণ করলাম। আজ থেকে আপনিই আমার অধিনায়ক। আপনার জন্যে আমি যুদ্ধ করতে প্রস্তুত। এই প্রাণ আপনার জন্য সমর্পণ করলাম। পরক্ষণেই তার দেখা দেখি অন্য সমস্ত সৈনিক একই কাজ করল। নিজের শিরস্ত্রাণ এবং তরবারি নামিয়ে রাখল শশী বর্মার সম্মুখে। তাকে আজীবন নিজেদের অধিনায়ক মানার শপথ নিল। এরকম কিছু হবে শশী বর্মা নিজেও আশা করেনি। তার গুরু বলে যে শশী বর্মার মধ্যে সহজাত নেতৃত্বের গুণ আছে। কথাটা মিথ্যে নয়। বাল্যকাল থেকেই ক্রীড়ার মাঠে হোক বা বিদ্যালয়ের প্রাঙ্গণে সর্বত্রই তার পেছনে সারি বেঁধেছে অন্যে। গুরু বলেন, একজনকে শুধু সাহস করে মশাল তুলে পথ চলতে হয়, তার পিছু চলার লোক পেয়েই যাবে। শশী বর্মা বলল, আমি গর্বিত, আমি আপ্লুত যে এই দেশের শ্রেষ্ঠ বীর যোদ্ধারা আমার সঙ্গে আছেন। উঠুন আপনারা, এই মস্তক নত করবেন না, নির্ভয়ে সদা উন্নতশীল থাকুন। এই দেশ আপনাদের, এই মাটি আপনাদের। আপনারা উঠুন বীরগণ, আপনাদের উত্থানেই এই দেশের উত্থান। মাথার ওপর মুষ্টিবদ্ধ হাত তুলে শশী বর্মা বলল, জয় হো। সঙ্গে সঙ্গে কয়েকশো ভারতীয় সৈনিক তার বিজয় ধ্বনির সঙ্গে তাল মিলিয়ে চিৎকার করে উঠল, জয় হো। আরও কিছুক্ষণ হয়তো তাদের বিজয় ধ্বনি চলত, কিন্তু তখনই শশী বর্মার চোখে পড়ল কয়েকজন জটা জুটোধারী সাধু তাদের শিবিরের দিকে এগিয়ে আসছে। আজ এই পর্যন্ত। অষ্টম অংশ নিয়ে পরের দিন ফিরছি। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।